আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে সঙ্গে আছি ডক্টর তৌহিদুল হক। দর্শক, অনুষ্ঠানটি জেএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, হত্যা মামলার আসামি হয়েও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ কিভাবে দেশ ছাড়লেন তা নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা। জড়িত কর্মকর্তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5ই আগস্টের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেয়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিচারক, সরকারি আমলা, পুলিশ কর্মকর্তা সহ প্রায় 626 জন ব্যক্তি কিভাবে পালিয়ে গেল বা তারা কোথায় আছেন তা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। এদিকে গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেছে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং হেফাজতে ইসলাম ও ইনকিলাব মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন। উত্তরে অবরোধ করা হয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। দলটিকে দ্রুত নিষিদ্ধ করা না হলে আবারও মার্চ থ্রু ঢাকার মতো কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি অন্তর্বর্তী সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন, নানা ইস্যু তৈরি করে ফেসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন একটি প্রেক্ষাপটকে সামনে রেখে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা কোথায়। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিও তিনজন সম্মানিত আলোচক উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সম্মানিত সদস্য, যুক্তরাজ্য বিএনপির সম্মানিত সভাপতি এম এ মালেক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্মানিত সাধারণ সম্পাদক সাইফুল হক এবং আমাদের সঙ্গে আর আছেন বাংলা ভিশনের উপবার্তা প্রধান, সম্মানিত লেখক ও কলামিস্ট মোস্তফা কামাল। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আপনাকেও জানিয়ে রাখি এবং একই সাথে অনুরোধ করে রাখি যে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে সম্মানিত আলোচকদের কাছে আজকের যে আলোচ্য বিষয় আওয়ামী লীগ নিষিদ্ধে বাধা কোথায় সেই প্রশ্নে প্রশ্ন রাখতে পারেন, এই ইস্যুতে প্রশ্ন রাখতে পারেন এবং পাশাপাশি একজন এই গণ অভ্যুত্থানে দেখা কিংবা অংশ নেওয়া ব্যক্তি হিসাবে, রাজনৈতিকভাবে সচেতন নাগরিক হিসাবে আপনার যা ভাবনা রয়েছে সেটি ফোন করে আমাদেরকে জানাতে পারেন। আপনার ভাবনাও আমরা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চাই। যাচ্ছি আলোচনায়। মোস্তফা কামাল ভাই, শুরুতে আপনার কাছে আসতে চাই। একদম সরাসরি আজকে যে আলোচ্য বিষয় সেটি নিয়ে প্রশ্ন যে আওয়ামী লীগ নিষিদ্ধে আমরা এই সরকার দায়িত্ব নেওয়ার পরেই নানাভাবে আলোচনা পর্যালোচনা হচ্ছে, সরকারও নানা ধরনের মন্তব্য করেছে এবং আমরা আজকে বা দু একদিন ধরে যে আন্দোলন দেখছি তার সূত্র ধরে এই প্রশ্নটি রাখছি যে আপনার কাছে যে আওয়ামী লীগ নিষিদ্ধে আসলে বাধা কোথায়। সরকার যেভাবে বিষয়টিকে দেখছে আপনিও কি সেইভাবে দেখছেন নাকি আপনার দেখার দৃষ্টি ভিন্ন আছে? ধন্যবাদ আপনাকে। যুক্তিযুক্তভাবে 5 আগস্টে আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধ হয়ে গেছে, সেটাও একটা ছিল কিন্তু এক ধরনের জনরায়। পরবর্তীতে দেখা গেল যারা ফ্রন্টলাইনার তারা আনুষ্ঠানিকভাবেই আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চেয়েছে, কিন্তু তারা যেভাবে চেয়েছে ওইভাবে এখন পর্যন্ত পায়নি। আচ্ছা, তাদের চেতনাগতভাবে সেটা দাবি করার অধিকার আছে, বরং অন্যদের চেয়ে একটু বেশি, যেহেতু তারা ফ্রন্টলাইনার। পরবর্তীতে দেখা গেল যে দুটা বিষয় এখানে স্পষ্ট, একটা হচ্ছে রাজনৈতিক অভিজ্ঞতা আর একটা আন্দোলনের অভিজ্ঞতা। বিশ্লেষণে দাঁড়ায় যে আন্দোলনের অভিজ্ঞতা সরকারের প্রশ্নে বলছেন, আন্দোলনকারীদের প্রশ্নে। আচ্ছা, আন্দোলনকারীদের, জি। আন্দোলনকারীরা আন্দোলন প্রশ্নে শর্ট সিলেবাসে অল্প সময়ের মধ্যে উচ্চ নম্বরে কিন্তু পাশ করেছে, সেটা একদম স্পষ্ট। তারা যেটাকে 34 বা 36 আগস্ট বলতে চায়, অর্থাৎ 34-35 দিনে তারা তাদের দাবিটা পূরণ করতে পেরেছে। তাদের জুলাই তারা বলে, 5 আগস্ট না বলে 36 জুলাই বলে। তো তাদের ওই চেতনা কিন্তু পরবর্তীতে দেখা গেল যে মাঠের রাজনীতিতে কুলায়নি, অর্থাৎ তাদের আন্দোলন অভিজ্ঞতা ছিল বা আছে, রাজনীতিতে ওই অভিজ্ঞতাটা এখন পর্যন্ত নেই, অথবা তারা মাঝে মধ্যে উপলব্ধি করে তাদের যে ওই অভিজ্ঞতাটা নেই। কারণ একটা পর্যায়ে সমন্বয়, কিন্তু সেই অভিজ্ঞতা না থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য আন্দোলনই তো যথেষ্ট না। আন্দোলন যথেষ্ট আর হচ্ছে না দেখেই তো অনেক দিন পরে, প্রায় 5 মাস পরে তাদের মনে হয়েছে যে একটা ঘোষণা দরকার, প্রক্লামেশন দরকার। সেটা অনভিজ্ঞতার কারণেই। ওই সময়টাতে 2-3 জন সমন্বয়ক ভিন্ন ভিন্ন ভাষায় বলেছেন, যদি আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না যায়, অথবা যেই প্রথাগত রাজনৈতিক দলগুলো আছে তাদের হাতে যদি রাজনীতিটা থাকে, ক্রমেই তাদের দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসবে। তো সেটা এক ধরনের আসলে শঙ্কার কথা তারা বলেছিলেন। তো ফাঁসির দড়ি এগিয়ে না এলেও গত মাস 2-3কে আমরা কিন্তু দেখলাম যে পরপর 2 জন সমন্বয়কের গায়ে হাত উঠেছে।
একজন সমন্বয়কের বাবার গায়ে হাত উঠেছে। জুলাই বিপ্লবের একজন শহীদের কবর জিয়ারাত করতে গিয়ে তার মেয়েটা ফেরার পথে গণধর্ষণের শিকার হয়েছে, এরপরে সে আত্মহত্যা করেছে। এগুলো বোধহয় ফাঁসির চেয়ে একেবারে খুব একটা কম নয়। তো তারা যখন একটা উপলব্ধিতে এসেছে, এখন ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে আমাদের এই ছাত্ররা কিছুটা অভিভাবকহীন। যদিও দৃশ্যত বলা হয় যে এই সরকারে যারা আছে তারা তাদেরই পছন্দের লোকজন, প্রধান উপদেষ্টা সহ অন্যান্যরা, কিন্তু কার্যত কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাটাতেই অবস্থা তৈরি হলো কেন? সম্মানিত প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পরে কিন্তু বলেছেন যে আসলে ছাত্ররাই তাকে সরকারে এনেছে, তাহলে এই আন্দোলনকারীরা অভিভাবকহীন হয়ে পড়বেন কেন? হয়ে পড়েছেন কেনার জবাবটা আমি পড়ে দেই। জি, হয়ে যে পড়েছেন নমুনা দেখেন একটা দুটা করে। যদি অভিভাবক থাকতেন তাদের কার্যকর অভিভাবক, তাহলে তারা এই গত কয়েক মাসে 4-5 ভাগ হয়ে যেতেন না। তাদের কিন্তু কয়েকটা সংগঠন হয়ে গেছে এরই মধ্যে, আজকেও একটি সংগঠন, আজকেও একটি হয়েছে। তাদেরকে একসাথে রাখার একটা অভিভাবকত্ব থাকতে পারত। দ্বিতীয়ত বিএনপির সাথে যে ভাষায় তাদের কথাবার্তা হচ্ছে, মনে হয় না যে 9 মাস আগে তাদের মধ্যে কত যে একটা মিল ছিল, মিশ ছিল, পরামর্শ ছিল, সলা পরামর্শ নিয়মিত ছিল। কিন্তু পরবর্তীতে সেটা অস্বীকার করার একটা প্রবণতা কিন্তু দুদিকে আছে। ছাত্ররাও ঠিকভাবে ওইভাবে বিএনপির অবদানটা স্বীকার করতে চায় না, কেউ কারো অবদান স্বীকার করতে চায় না। তার উপর আবার যেটা ছিল যে আন্দোলনের কৃতিত্ব দাবি করা, ওইটা ভালো জিনিস, ভালো জিনিসের কৃতিত্ব সবাই দাবি করতে চায়। যদি ওই আন্দোলন ব্যর্থ হতো, অনেকেই বলতো যে আমি ছিলাম না ওইটার সাথে। এটাই হচ্ছে এক নিষ্ঠুর বাস্তবতা। তো যেহেতু সফল হয়েছে আন্দোলনটা, আন্দোলনের কৃতিত্ব একটু ভাগাভাগি হবেই, আর কৃতিত্ব তো ছিলই, নানান জনের নানান ফরম্যাটে ছিল। বাংলাদেশে অতীতে রাজনৈতিক প্রেক্ষাপটে যা হয়, মোস্তফা কামাল ভাই এই পর্যায়ে একটু দুই এক লাইন একটু শুনতে চাই যে আওয়ামী লীগ প্রশ্নে, এখন রাজনৈতিক তো এই প্রশ্নে আমার এই পর্যায়ে আপনার কাছ থেকে একটু দুই এক লাইনে শুনতে চাইবো, পরবর্তী পর্যায়ে আরো বিস্তারিত শুনবো। সেটি প্রশ্নের ধরনটা হলো এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের হাতে যে নির্বাহী ক্ষমতা আছে এবং আইনগত প্রক্রিয়া, এবং অনেকেই বলছেন যে এই দুটি প্রক্রিয়ার মধ্য দিয়ে বা কোনো একটির মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, এটা কি একজন নাগরিক হিসাবে আপনি আস্থা রাখতে পারেন? সেটা আস্থা রাখা যায় না, অভিজ্ঞতা তাই বলে। জি, একটু একটা লাইন বলি। আইনগত যে বিষয়টা ছিল, দুজন সমন্বয়ক কিন্তু রিট করেছিলেন, তারা আবার রিটটা প্রত্যাহার করেছেন, সেটারও কিন্তু ব্যাখ্যা পরিষ্কার করা দরকার। নানা খেলাধুলার একটা প্রসঙ্গ আছে। মোস্তফা কামাল ভাই এই প্রসঙ্গে আরো আলোচনা শুনবো। সাইফুল হক ভাই আসতে চাই, মালিক ভাই আপনার কাছ থেকে শেষে শুনবো, অনেকগুলো বেশ প্রশ্ন আছে আপনার কাছে। সাইফুল হক ভাই, প্রশ্নটা আপনার কাছে এরকম যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে অভিযোগটি এরকম যে যারা আন্দোলন করছেন অথবা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের এই দুঃশাসন দেখেছেন 15 বা 17 বছর ধরে, তারা বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নটা ডিলে করা হচ্ছে কারণ এর মধ্যে দিয়ে নির্বাচন যাতে পেছানো যায়। অভিযোগের ধরনটা এরকম। আপনি কি এই অভিযোগটাকে, যারা অভিযোগ করছেন তারা যেভাবে দেখছেন, আপনি একইভাবে দেখেন কিনা? আপনাকে ধন্যবাদ। সম্মানিত দুই আলোচক এবং দর্শক শ্রোতা, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। প্রথম হচ্ছে যে আমি তো এই জুলাই আগস্ট অভ্যুত্থানের অনেক আগেই অসংখ্য বক্তৃতা করেছি যে আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু ঘটেছে অনেক আগেই। আওয়ামী লীগের যে রাজনৈতিক যে কোনো দল তো গড়ে ওঠে একটা ডেফিনিট একটা পলিটিক্যাল ইডিওলজি থাকে, যেটাকে আদর্শ বলি, রাজনীতি, তার একটা ইথিক্যাল মোরাল, তার একটা গ্রাউন্ড থাকে। আওয়ামী লীগ বহু আগেই আওয়ামী লীগ এটা হারিয়ে ফেলেছিল। হারিয়ে ফেলার জন্য আওয়ামী লীগকে জবরদস্তি করে, বল প্রয়োগ করে, এরকম একটা আমাদের মুক্তিযুদ্ধের পরে সবচেয়ে বড় একটা হত্যাকাণ্ডের এরকম একটা মর্মান্তিক অধ্যায়ের মধ্য দিয়ে সে শেষ রক্ষা করতে চেয়েছে, সক্ষম হয়নি। এবং আওয়ামী লীগের আরেকবার তো এই সাম্প্রতিককালে মৃত্যু ঘটেছে এবারকার এই অভ্যুত্থানের ভেতর দিয়ে, ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থান। সুতরাং এটা একটা বিষয়। এবং আওয়ামী লীগ এই মুহূর্তে এখনও পর্যন্ত দেশের কোথাও তারা উঠে দাঁড়াতে পারবে এরকম কোনো রাজনৈতিক সামাজিক কোনো বাস্তবতা এখনও পর্যন্ত নেই। এটা হচ্ছে একটা খুব কঠিন একটা সত্যতার জায়গাটা। যেভাবে আওয়ামী লীগ চোরাগোপ্তা কায়দায় ফেরার চেষ্টা করছে, আমি অসংখ্যবার বলেছি এভাবে আওয়ামী লীগের ফেরার কোনো সহজ কোনো পথ নাই। তাহলে যে শক্তি রাজনৈতিকভাবে যেটা কার্যত মৃত্যুবরণ করেছে অভ্যুত্থানের মধ্য দিয়ে আরেকবার যাকে আমরা বাস্তবে ওদিকে আমরা ঠেলে দিয়েছি, তাহলে আবার 15 বছর তার সংগঠন, তার এক ধরনের তার লোকবল, তার অর্থবল, গ্রাম থেকে সমস্ত পর্যায় পর্যন্ত লক্ষ লক্ষ তাদের কোটি সমর্থক ভোটার এখনও পর্যন্ত আছে। এ ধরনের একটা শক্তিকে আপনি কি কলমের আক্ষর চাই? আমরা 4 জন এখানে আলোচনা করলাম, একটা লিখে দিলাম যে
নিষিদ্ধ। দুনিয়ার কোথাও কি এই যুগে এই ধরনের কোনো শক্তিকে কোথাও কি কার্যকরভাবে মোকাবেলা করা গেছে? ইতিহাস বলছে সেটা করা যায়নি। না, তাহলে উপায় আমি কি? শেষ করি। হ্যাঁ, জি। উপায় হচ্ছে তাকে আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন সাংগঠনিকভাবে মোকাবেলা করবেন, সাংস্কৃতিকভাবে মোকাবেলা করবেন, সামাজিকভাবে তাকে মোকাবেলা করবেন, যেটা 9 মাসে আমরা চেষ্টা করছি। সেখান থেকে কি আমি একেবারে বিনয়ের সাথে প্রশ্ন আমি করছি না, বলছি, সেখান শেষ থেকে করি। কোনো ফলাফল আসবে কিনা? শেষ করি। ফলাফল তো আপনি দেখছেন, কোথাও তারা দাঁড়াতে পারছে না। তারা আরেকটা যদি তারপরে যদি আমাদের এখানে আইসিটি ট্রাইব্যুনালে ইতিমধ্যে একটা চেষ্টা করা হচ্ছে ব্যক্তির খুনের অপরাধের যে পাশাপাশি দলগতভাবে একটা বিচারের একটা ধারা যুক্ত করবার একটা কথা সেখানে হচ্ছে। তার মানে দলগতভাবেও একটা যে তার বিচারের প্রশ্ন সেখানে আছে, তাহলে আইনটাকে সেভাবে যুক্ত করার প্রশ্ন। 2 নম্বর হচ্ছে যে এক্সিস্টিং লতে আওয়ামী লীগ শেষ দিকে জামাত ইসলামীকে, জামাত শিবিরকে আওয়ামী লীগ যখন নিষিদ্ধ করেছিল, আমি নিজে বলেছি বহু টেলিভিশনে, আমি নিজে মানে একমাত্র মানুষ যে সবার আগে বলেছি যে এইভাবে কোনো রেজিমেন্টেড কোনো শক্তিকে কার্যত নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগের ওটা ছিল একটা কূটকৌশল, আন্দোলনকে বিভ্রান্ত করবার জন্য একটা কূটকৌশলের জায়গা। তাহলে আপনার লড়াইটা হচ্ছে মানে আওয়ামী লীগ কোনো আদর্শগত নীতিগত জায়গা থেকে আওয়ামী লীগকে তারা জামাতকে তারা নিষিদ্ধ করতে যায়নি। এই বিএনপির সাথে জামাত শিবিরকে ট্যাগ দিলে, আমাদেরকে ট্যাগ দিলে আন্দোলনের মধ্যে বিভক্তি বিভাজন তৈরি করা যায়, এরকম একটা ফায়দা নেবার জন্যই আওয়ামী লীগ তখন জামাত শিবিরকে তখন তারা নিষিদ্ধ করেছিল। এখন কি? এখন করলে হয় আপনাকে আইসিটি ট্রাইব্যুনালের যে আইনের জায়গাটা আছে সেটাকে আপনাকে যুক্ত করতে হবে। এক্সিস্টিং যে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে আলাপ আলোচনা লাগবে, বোঝাপড়া লাগবে, তাদের সম্মতি লাগবে। কারণ যারা জনগণের নানা অংশকে যারা রাজনৈতিকভাবে সামাজিকভাবে যারা প্রতিনিধিত্ব করেন এবং গুরুত্বপূর্ণ সামাজিক স্টেক হোল্ডার যারা আছেন তাদের সাথে তাদের এই জায়গাতে এই পর্যায়ে সাইফুল হক ভাই, আমি একটু আপনার কাছ থেকে শুনে যে আপনি যেটি বললেন এটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আজকে এটা নিয়ে আলোচনা হয়েছে যে রাজনৈতিক আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা। সেক্ষেত্রে এই প্রশ্নে অতীতে অন্যান্য আলোচনা এই প্রসঙ্গ যখন উঠেছে কেউই কিন্তু হ্যাঁ কিছু বলে নাই, মাঝখান দিয়ে একটা কথা বলেছে। এখন প্রশ্ন হলো যে এই যে রাজনৈতিকভাবে মোকাবেলার কথা আপনি বলছেন, সেটা অবশ্যই এটা রাজনৈতিকভাবে সেটা রাজনৈতিক দলকে মোকাবেলা করতে হবে। এইটাই ভবিষ্যতে আওয়ামী লীগের পুনর্বাসনের প্রশ্নে একটা সুযোগ হয়ে থাকবে কিনা? আওয়ামী লীগের পুনর্বাসন তো গত 9 মাসে, আপনি তো একটা উল্টো প্রশ্ন করলেন। আপনি একটা গত 9 মাসে যারা হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত, যারা ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত, 15.5 আনা তারা কিন্তু তারা দেশ ত্যাগ করেছে বা তাদেরকে দেশ থেকে বেরিয়ে যেতে তাদেরকে প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদেরকে সহায়তা করা হয়েছে। এবং এই সরকার শপথ গ্রহণ করার পরে 8ই আগস্টের পর থেকে এ পর্যন্ত হাজার হাজার নেতা কর্মীরা, অপরাধীরা তারা যে দেশ ছেড়ে পালিয়েছে, তার দায় দায়িত্ব তো অবশ্যই বর্তমান সরকারকে, প্রশাসনকে তাদেরকে গ্রহণ করতে হবে। এবং 8 মাস 9 মাস পার হয়েছে। আপনি এখন যখন আমরা সংস্কার যখন শেষ পর্যন্ত আলোচনা করছি ঐক্যমতের ব্যাপারে, যখন আমরা নির্বাচনে গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি এখন যেটা আপনি আগে আরও 8 মাস আগে শেষ করবেন, 6 মাস আগে শেষ করবেন, সে এজেন্ডাকে এখন আপনি হাজির করছেন। দেখলাম আজকে বিএনপির স্টেটমেন্ট দেখলাম, রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার আপনি বিরোধ, বিভাজন আর বিতর্কের জায়গাটা তৈরি করছেন। তার মানে এজেন্ডার বাইরে যে মানে এটা গুরুত্বপূর্ণ এজেন্ডা যেটা অনেক আগে দরকার ছিল। আমি বহু আগে বলেছি, আমি বলেছি মুক্তিযুদ্ধের কথা শেষ বলেছি, মুক্তিযুদ্ধের সময় জামাতের যে সহযোগী ভূমিকা, তার যে গণহত্যার সাথে যে যুক্ত, তার বিচারের দাবি যেমন কোনো প্রতিহিংসা প্রতিশোধের বিষয় ছিল না, আওয়ামী লীগের বিচারের প্রশ্নটাও কিন্তু প্রতিহিংসার বিষয় না। অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, খুন হয়েছে, এখানে গণহত্যা হয়েছে, ফলে তার বিচারের প্রশ্নটাও কিন্তু এই গণ অভ্যুত্থানের ঐতিহাসিক ন্যায্যতা, এই যে জীবনগুলো গেছে তার ন্যায্যতা প্রমাণ করার প্রশ্ন। কিন্তু আপনি যাবেন কোন পথে, আপনার সম্মতি লাগবে, বোঝাপড়া লাগবে, আইনি প্রক্রিয়া লাগবে, বিচারিক প্রক্রিয়া লাগবে। নাহলে আপনি যদি এটা করতে যান, আমি বলি দুনিয়ার ইতিহাস হচ্ছে এভাবে করতে গেলে এটা উল্টো বুমেরাং হয়, পাল্টা একটা সহানুভূতির জায়গাটা কিন্তু তারপরে তখন জনগণের মধ্যে তখন দেখা দেয়। পরে আওয়ামী লীগের বরঞ্চ উল্টোভাবে ফিরে আসার বরঞ্চ জমিনটা তাতে অনেক বেশি কিন্তু বাড়ে। এগুলো বিবেচনা মনে করছেন যে সাইফুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। এম এ মালিক ভাই, আপনার কাছে আসতে চাই, দুজন সম্মানিত আলোচকের আলোচনা আপনি শুনলেন। আজকে আমাদের মোস্তফা কামাল ভাই এবং সাইফুল্লাহ ভাই বলছিলেন এবং বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে বক্তব্য, সেখান থেকে বলে যে গণঅভ্যুত্থানের সময় বিএনপি সহ যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে যে ঐক্যের জায়গাটা ছিল, লক্ষ্য এক ছিল, সেই জায়গা থেকে এখন অনেকটাই ফাটল তৈরি হচ্ছে। এই ফাটল কি আসলে সামনের দিনে নির্বাচনকে সামনে রেখে যে যেভাবে ভাবছে সেই কারণে সেই ফাটলের জায়গাটা তৈরি হচ্ছে, নাকি এই ফাটলের পিছনে আবার অন্য কোনো রাজনীতি আছে? আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আজকে
সাইফুল ভাই বক্তব্য দিয়েছেন, মোস্তফা কামাল ভাই দুইজনই চমৎকার বলেছেন এবং ওনাদের বক্তব্যগুলিও এটা অনেকটা ইঙ্গিত আছে। আমি যেটা বলতে চাই যে প্রথমে বাংলাদেশের এই যে ইতিহাস বারবার বিকৃত হয়, এই জন্য আমি প্রথমেই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তার সাথে যারা বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরাও জীবন দিয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং দেশবাসীর কাছে দোয়া চাইছি আমাদের নেত্রী, আমাদের মাদার অফ ডেমোক্রেসি, ওনার সুস্থতার জন্য, যাতে আল্লাহ তাআলা ওনাকে আরও সুস্থ করে দেয়। আমরা আজকে আপনার এই বিষয়টা যে আওয়ামী লীগ নিষিদ্ধ বাধা কোথায়, হ্যাঁ, এটা হচ্ছে কোয়াইট ক্লিয়ার। আওয়ামী লীগ একটা ফেসিস্ট অর্গানাইজেশন, এটা স্টাবলিশড হয়েছে। আওয়ামী লীগ আমার দৃষ্টিতে, বিকজ যদি আল জাজিরার বিষয়টা যদি আমরা দেখি যে মাফিয়া, এবং তারা মাফিয়া স্টাইলে তারা রাজনীতি করেছে, তারা দেশকে, অফকোর্স আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক পার্টি ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, শেখ সাহেবের প্রতি আমার শ্রদ্ধা এখনও আছে, যে বিকজ যেহেতু আমরাও সেই সময় আমরা আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে আমরাও তখন ইয়াং মুক্তিযোদ্ধা, এই হিসাবে তাদের প্রতি অফকোর্স একটা রেসপেক্ট আলাদা ছিল। কিন্তু গত 16 বছরে আওয়ামী লীগ যে পর্যায়ে আসছে, কারণ আওয়ামী লীগ তো শেখ সাহেবের মৃত্যুর পরে কিন্তু আওয়ামী লীগের নেতারা বলেছে ফেরাউন। আব্দুল মালিক উকিল নিজেই লন্ডনে একটা প্রেস কনফারেন্সে বলেছে, বা তারা বিভিন্নভাবে তাদের নেতার প্রতি অশ্রদ্ধা করেছে, মোস্তাকেরা কনস্পিরেসি করে হত্যাও করেছে। এখন প্রশ্ন হলো যে আওয়ামী লীগ ধরেন বাংলাদেশে যদি এই সরকার বা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশের পত্রপত্রিকায় $1.62 বিলিয়ন তারা দেশ থেকে সরিয়েছে, চুরি করেছে, এবং শেখ হাসিনা, রেহানা, পুতুল, জয়, ববি এবং টিউলিফও, তারা ওই যে রূপপুর প্রজেক্টের বিষয় নিয়েও তারা আমাদের দেশকে লুট করেছে। এখন বিষয়টা হচ্ছে যে তারা মাফিয়া তন্ত্র কায়েম করেছে, এবং যেখানে শেখ হাসিনা নিজে বলেছে যে ওনার দায়িত্ব যে কিলিং মিশনে, কিলিংয়ের অর্ডারও দিয়েছে। তো আমার মনে হয় ওদের পুনর্বাসন করার আগে ওদের বিচার করা আমি মনে করি সবচেয়ে বেশি প্রয়োজন। এই উদ্যোগটা কতটুকু দেখছেন? এইটা এই যেটা ইন্টেরিয়র গভর্নমেন্টকে আমরা সবাই আমরা সাপোর্ট দিয়েছি বা দিচ্ছি, বা আমাদের নেতা তারেক রহমান প্রাপ্ত চেয়ারম্যান সাহেব উনি বলেছেন যে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে চাই বা সহযোগিতা করছে, এবং প্রত্যেকটা স্টেটমেন্টও ওনার এই গভর্নমেন্টের পক্ষে ছিল। কিন্তু এই গভর্নমেন্ট এখন ডে বাই ডে আমার দৃষ্টিতে যেটা আমাদের দেশের ভিতরে যাতে গণতন্ত্র আবার ফিরে না আসে, সেইখানে আরেকটা চক্র কাজ করতেছে ভারতের এটা অপ্রিয় হলে সত্যি কথা কেউ না বললে আমি বলবো, আমি প্রমাণও আছে আমার কাছে। এবং সেইখানে তারা গত 15 বছর তাদের যে পাপেট সরকার বাংলাদেশকে তারা রুল করেছে, এবং তারা আজকে ওই যে রামপাল নিচে, চিটাং সমুদ্র বন্দর নিচে, আপনার তাদের সাথে অনেক বিষয় আছে, বরাক নদীর উজানে বাঁধ, টিপাইমুখী বাঁধ, তারপরে ফারাক্কার ইস্যু রয়েছে, করিডোর, এগুলিও এই সরকার সাসপেন্ড করছে। প্রথম যেভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে ওনারা যেভাবে স্ট্রং ল্যাঙ্গুয়েজে তার কথা বলেছে, এমন মনে হচ্ছে এটা ডিলা ডালা রিলেশনশিপ চলছে, বুঝছেন বিষয়টা কি। এবং এখানে এই যে আব্দুল হামিদ সাহেব দেশ থেকে বাইরে হওয়ার পিছনে বিরাট বড় একটা অর্থ কাজ করেছে, এবং যারাই যেটা আমার সাইফুল ভাই বলেছেন বা মুসা ভাই বলেছেন যে যারা দেশ থেকে বেরিয়ে গেল এরা কীভাবে যায় নিশ্চয়ই। এবং এই দেখলাম যে আপনার বেনজির এই যে ঢাকা এয়ারপোর্ট হয়ে, এবং পুলিশরা তাকে এক ধরনের মানে এই পুলিশগুলি কোথায়? এই পুলিশগুলি অ্যারেস্ট হয় না কেন? এদের বিচার কোথায়? বিচার আপনি করবেন না, এর মানে হচ্ছে
আপনি এই যে এই ঠাকুর করে কেড়ে, হ্যাঁ, তো আমি কলা খাই না। আমি কলা খাই না, তো কলা চলছে $1 বিলিয়ন ব্যবসা। এবং দিস ইজ বিকজ আমরা সে যে আমরা ডেমোক্রেটিক, আমরা ডেমোক্রেসি প্র্যাকটিস, আমরা উই লাভ কান্ট্রি, নো উই লাভ মানি ফার্স্ট। আর নাই ওরা কীভাবে যায়, এটা আমার প্রশ্ন। এটা মালিক ভাই অসংখ্য ধন্যবাদ, আরো আলোচনা শুনবো আমরা। দুলা ভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রোড কিনবো? কেন ZSRM 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়। এই বাধার প্রশ্নকে সামনে রেখে মোস্তফা কামাল ভাই যে প্রশ্ন, যে সাবেক রাষ্ট্রপতি, আওয়ামী লীগের সময় নিয়োগ যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব, তিনি কিভাবে দেশ চাললেন, এবং সেই প্রশ্নে আমরা তদন্ত কমিটি দেখলাম, দু একজনকে বহিষ্কারের প্রসঙ্গ দেখলাম, কিন্তু আসলে কিভাবে ছাড়লেন, কিভাবে গেলেন, কারা সহযোগিতা করলেন, সহযোগিতা না করলে তো যাওয়ার সুযোগ আসে না, সেই প্রশ্নের কিন্তু কোনো সুরাহা হচ্ছে না। সেই প্রশ্নের একটা ছোট্ট জবাব কিন্তু মালিক ভাই দিয়েছেন। উনি রসিকতা করে কলার কথা বলেছেন। ওটা আসলে একটা এলিট সেটেলমেন্টের মতো, বলতে বাধ্য হচ্ছি। এর আগে আমরা বেনজিরের ক্ষেত্রে দেখেছি, অথবা মতিউরের ক্ষেত্রে দেখেছি, ওনারা যখন চলে গেছেন তারপরে ওনারা যেন যেতে না পারেন, একটা রুল ইস্যু হয়েছে। অর্থাৎ চলে গিয়ে একটা মিস কল দেওয়ার মতো, যে আমি চলে এসেছি, এবার একটা রুল নিশি জারি করো, তামাশার মতো। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়টা কিন্তু একেবারে ভিন্ন। এটা কোনো ইটনা মিঠামইনের অন্য কোনো আব্দুল হামিদ নন। তিনি হত্যা মামলার আসামি, তিনি জানেন, গোটা দেশবাসীও জানে, ওখানকার জেলা প্রশাসক জানেন। মামলাটা হয়েছে কিশোরগঞ্জে। তো ওই ক্ষেত্রে তিনি ওই সুযোগটা নিয়েছেন। তো সুযোগটা কেউ দিয়েছেন বলেই তিনি নিয়েছেন। সেই ক্ষেত্রে তিনি পালিয়ে গেছেন বলবেন নাকি বেড়াতে গেছেন বলবেন, যদিও পরিবার থেকে বলা হয়েছে চিকিৎসা নিতে গেছেন। সাধারণত এই ধরনের ঘটনায় চিকিৎসার কথাটাই সামনে আনা হয়। সমসাময়িক ঘটনা, কাকতালীয় হোক আর ঘটনার চক্র হোক, ঘটনা তো ঘটেছে। একদিনের মধ্যেই নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবি গ্রেপ্তার। নানা নাটকীয়তার পর ওনার বিরুদ্ধেও কিন্তু আবার হত্যা মামলা আছে, দুর্নীতির মামলা আছে, পাচারের মামলা আছে, আর বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞাও আছে। এরপরও তিনি কিন্তু বলছেন আমার কি অপরাধ। গ্রেপ্তারের পর কিন্তু তিনি চমৎকার করে বক্তব্য দিয়েছেন, প্রেস ব্রিফিংয়ের মতো। ওখানে এক নাটকীয়তা। তো আমার কি অপরাধ, আমি কি করেছি, এই বক্তব্য কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিদায়ের দিনও বলেছেন যে আমার কি অপরাধ। গেল দুটা বিষয়। ঠিক একই দিনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিবের বরাতে একটা নিউজ এসেছে, পরে তিনি সংশোধনে দিয়েছেন যে তিনি এমনটি বলেননি, যে আওয়ামী লীগের ভালো ভালো লোকেরা বিএনপিতে আসতে পারবে চাইলে। পরবর্তীতে তিনি ব্যাখ্যা বলেছেন তিনি হুবহু এইভাবে বলেননি, কিন্তু একটা আগমনী বার্তা দিয়েছেন। ব্যাখ্যায় যেটা বলেছেন যে বিভিন্ন শ্রেণী পেশার ভালো মানুষরা বিএনপিতে আসতে পারবে। অর্থাৎ এই যে হরেক কিসিমের কথা, এই ধরনের কথায় কিন্তু ন্যারেটিভ তৈরি হয়, সময়টা তো স্পর্শকাতর। তো বিশেষ করে সাবেক রাষ্ট্রপতি, তাহলে এই ন্যারেটিভ কি নির্বাচন, ভোট টানা, ভোট ব্যাংকের হিসাব, এইগুলোই কি ইঙ্গিত করে? হতেও পারে, কারণ নির্বাচন এরই মধ্যে কিন্তু সেকেন্ডারি হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখুন, সামনে কখনো কখনো কয়েকদিন ধরে আলোচনা এসেছে যে নির্বাচনের চেয়ে সংস্কারটা বেশি জরুরি। মাঝে দিয়ে কয়েকদিন এসেছে যে বিচারটা বেশি জরুরি, অর্থাৎ রুল নম্বর দিয়ে দেওয়া হয়েছে। এগুলো মোটে রুল নম্বরের বিষয় না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে বিচার, সংস্কার এবং নির্বাচন তিনটার মধ্যে কোনোভাবেই সমন্বয় করতে পারছে না, বরং বিভেদ তৈরি করছে, একটার সাথে আরেকটাকে মুখোমুখি দাঁড় করিয়ে ফেলা হচ্ছে। বিশেষ করে এই সংস্কার এবং নির্বাচনের প্রসঙ্গ, জি, এই দুটাকে খুব সিরিয়াসলি করে ফেলা হয়েছে, পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আবার বিচার বিষয়টা ক্ষেত্র বিশেষে তামাশায়ও চলে গেছে। একটি লোকের বিরুদ্ধে আপনি দেখবেন যে দখলবাজির অভিযোগ আছে এবং তরতাজা প্রমাণও আছে, পাচারের অভিযোগ আছে, কবরস্থান পর্যন্ত দখল করা লোক আছে, ওই নিয়ে কোনো মামলা নাই কোথাও। অর্থাৎ কি দাঁড়ালো অর্থটা? কারণ ওই মামলাগুলো করতে গেলে ছোট্টখাট্ট একটু প্রমাণ দিতে হয়, প্রমাণও কিন্তু আছে। তা না করে হত্যা মামলা, কবরস্থান দখলের অভিযোগ প্রচুর আছে। আগে তো কবরস্থান মানুষ বা এগুলো ভয় পেত, এখন সেগুলো দখল, ওগুলো তো তারা সাহসী, কবরস্থান পর্যন্ত বাদ দেয়নি। তো ওই ক্ষেত্রে আর নদী দখল তো আছেই সারা দেশে। তো এটা আমি উদাহরণ হিসেবে বলছি, কিন্তু আপনি দেখা গেছে হত্যা মামলা দিয়ে দিচ্ছেন, যেটা একদম সহজ, কোনো তথ্য প্রমাণ দিতে হয়, চাইলিয়ে দেওয়া যায়। এরকম একটা বিচারের বা এই ধরনের আদালতি কাণ্ডটা শেষ পর্যন্ত কিন্তু হাস্যকর পর্যায়ে চলে যাচ্ছে। খেয়াল করবার মতো বিষয় এটা।
অর্থাৎ বিচার নিয়ে যে একটা সংশয় আছে, আমরা তো আলোচনা করে চলে যাব একটু পর, যার স্বজন হারা গেছে তার বেদনাটা কোন পর্যায়ে, তার কাছাকাছি গিয়ে কিন্তু নির্বাচন কথাটা উচ্চারণ করলেও তার কাছে বেশি একটা ভালো লাগে না, যদিও সেও নির্বাচন বিরোধী নয়। আবার যারা সেও তো ভোট দিতে চায়, এটা আকাঙ্ক্ষা, যারা হাসপাতালে কাতরাচ্ছে এখনো, তাদের জন্য কিন্তু খুব কষ্টের। অর্থাৎ কখনো কখনো পরিস্থিতির অনিবার্যতায় খুব সুন্দর কথাও কম বলা ভালো, যেটাতে ন্যারেটিভ তৈরি হয়। এখানে আমি ছোট্ট একটা উপমার মতো, পরিবেশগত চাহিদা বলতে তো একটা বিষয় আছে, উপমা হিসাবে ছোট্ট একটা বিষয় বলতে চাই, একদম ছোট্ট করে। একটা এলাকা, ওখানকার লোকগুলা তুলনামূলক দুষ্ট, কথাবার্তা শোনে না, সব উল্টাপাল্টা করে। তো এক প্রশাসনিক কর্মকর্তা পুলিশের, তো তিনি চিন্তা করলেন যে না, লাঠি বন্দুক দিয়ে করব না, এদেরকে আয়ত্ত নিয়ে করব। তো আয়ত্ত নিয়ে করতে গেলে কি করতে হবে, একটু আদর যত্ন সোহাগ করতে হবে। তো তিনি সবার উদ্দেশ্যে একটা চিঠি লিখলেন, সম্বোধন করলেন সুধী, খুব সম্মানের সাথে করলেন। কিছুক্ষণ পর কয়েক লোক চলে আসলো, এসে বললো যে আমরা করি মুদির ব্যবসা, আপনি সুদী লিখলেন কেন? এরপরে কয়েকজন আসলো যে আমি যে সুদের ব্যবসা করি, আপনার এটা কে বলছে আগে বলেন। দেখেন, দুই কিসিমের সমস্যা কিন্তু। অর্থাৎ কঠিন সময়ে বাড়তি কথা বা বাড়তি কাজ যত কম করা যায় সেটা ভালো। আমরা দেখেন হত্যাকাণ্ড ঘটেছে, ছোট্টর মধ্যে ধরলেও তো ফৌজদারি অপরাধ অবশ্যই। এরপর হচ্ছে গণহত্যা। গণহত্যা আমরা শুধু মুখে বললে হবে না, জাতিসংঘের একটা স্বীকৃতি লাগে। এবার আমাদের আগে এবং জাতিসংঘের প্রতিবেদনও আছে, প্রতিবেদন দিয়ে ফেলেছে, এটা কিন্তু এক ধাপ এগোবার বিষয়। তো ওই জায়গায় এসে আমরা একটা তামাশার দিকে কিন্তু চলে গেলাম, নানান কথায় অতি কথনে। মূলত কেন সেই প্রশ্ন মোস্তফা অসংখ্য ধন্যবাদ। সাইফুল হক ভাই, আসতে চাই এই যে বিচারের প্রশ্নে টালবাহানা এবং একই সাথে তামাশার প্রশ্ন, এই পাশাপাশি সাবেক রাষ্ট্রপতি কিভাবে দেশ সারলেন, এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনে নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। একটা তো হলো যে আমরা যেটা ইতিমধ্যে ভাই যেটা বললেন, আর তিনি যে হত্যা মামলার আসামি, তো সেটা তো তিনি জানেন, দেশবাসী জানেন, এবং কিশোরগঞ্জের মানুষ তো ভালো করে জানেন। এবং বিমানবন্দরে তো যেটুকু আমরা জানি বা আমরা দেখতে পাই, ইমিগ্রেশনটা কিন্তু মশা মাছিরও বলা হয় যে সেখানে তারও স্ক্রিনিং করে তাকে যেতে হয়। এবং যখন চুল পরিমাণ কোনো সন্দেহ যখন, বিশেষ করে এবার আমাদের এই ছাত্র শ্রমিক জনতার আপরাইজিংয়ের পরে ইচ্ছা করলে, এবং বিমানবন্দর থেকে অনেককে ফেরত পাঠানো হয়েছে। আবার এটাও দেখা গেছে তারা আবার বহাল তবিয়তে যে পৃথিবীর নানা বড় বড় শহরে তাদেরকে আমরা আবার দেখেছি কদিন পরেই। তার মানে যে তিনি সেখানে গেলেন, তিনি তো অন্য আব্দুল হামিদ নন। আচ্ছা, এবং তিনি যেই প্রোফাইলের মানুষ, তাতে তিনি বরাবরই একটা প্রটোকলে, এবং তিনি ভিআইপি দিয়েই তিনি ঢুকেছেন, তিনি ভিআইপি এনক্লোজার দিয়েই তিনি সেখানে গেছেন। তার মানে এটা বিমানবন্দর কর্তৃপক্ষ জানেন, ল এনফোর্সিং এজেন্সিস জানেন, বিমানবন্দরে যারা গোয়েন্দা নেটওয়ার্কগুলো তারা এটা জানেন, ইমিগ্রেশনের কর্মকর্তারা তারা এটা জানেন। তার মানে প্রত্যেকে নজরদারির মধ্যে আছেন। তাহলে আমাকে এরকম মানুষ যখন তিনি ইমিগ্রেশন পার করছেন, এয়ারপোর্টে এসছেন, এটা সরকারের দায়িত্বশীল কর্মকর্তারা জানেন না, তো এটা তো বিশ্বাস করা নাগরিক হিসাবে প্রায় অসম্ভব ব্যাপার, প্রায় কঠিন। তার অর্থটা হচ্ছে যে তিনি গেছেন, তার মানে যেটা বলা হচ্ছে যে একটা গ্রিন সিগন্যাল পাওয়া গেছে যে তাকে ছেড়ে দেওয়ার ব্যাপারে। তার মানে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে নিশ্চয়ই এই সিগন্যালটা দেওয়া হয়েছে সেটার জন্য এক। এবং তিনি কিভাবে তিনি যেতে পারেন এরকম একটা প্রশ্ন এক। 2 নম্বর হচ্ছে একই সাথে কেউ ওখানে দায়িত্ব গ্রহণ করছে না। হোম মিনিস্ট্রি যার অধীনে তিনি বলেছেন জড়িতদের শাস্তির আওতায় আনতে না পারলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শাস্তির অর্থটা কি? শাস্তি খুবই একটা বায়বীয় একটা শব্দ। অ্যারেস্ট করা একটা শাস্তি, মামলা দেওয়া একটা শাস্তি, এগুলোর হাস্যকর উদ্ভট, এগুলোর বাস্তব কোনো অর্থ নেই। তার মানে কেউ এখন দায়িত্বটা কেউ এখন, তার মানে যে তদন্ত কমিটি হয়েছে সেখানেও আস্থা রাখতে পারছেন না। না, তদন্ত কমিটি কি? আরে বাবা, যাদের দায়িত্ব হোমের বাইরে তার যাবার কোনো সুযোগ নাই, যেখানে ইমিগ্রেশনে, যেখানে গোয়েন্দাদের তাদের ছাড়পত্রের বাইরে কারো কোনো ওখানে ইমিগ্রেশন পার হওয়ার সেখানে কোনো সুযোগ নাই। তার মানে হচ্ছে যে বড় বড় চাইরা কেউ না কেউ নিশ্চয়ই এর সঙ্গে তারা যুক্ত আছেন। সেটা হোম মিনিস্ট্রি যুক্ত, নাকি ইমিগ্রেশনের লোক যুক্ত, নাকি সেখানে গোয়েন্দারা যুক্ত, কারা যুক্ত আমরা জানি না, কিন্তু দায়িত্ব নেবার প্রশ্ন আছে। কিন্তু ফাইনালি এই দায়িত্ব কিন্তু সরকারের উপরে বর্তাবে, অন্তর্বর্তী সরকারের উপরে বর্তাবে, এবং তার যে উপদেষ্টা মণ্ডলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুরু করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, তাদের উপরে দায়িত্বটা বর্তাবে। সমস্যাটা হচ্ছে কোথায়?
মাহফুজ আলম দেখলাম কালকে ওখানে একটা স্ট্যাটাস দিয়েছেন, সে বলছেন যে সরকারের মধ্যে অনেকগুলো কেন্দ্র একই সাথে কাজ করছে। দেখেছেন, আমি বলে আসছি গত অনেক দিন ধরে, আমি বলে আসছি ঘরের মধ্যে অনেকগুলো ঘর ইতিমধ্যে তোলা হয়েছে, প্যারালেল অনেকগুলো সরকার একসাথে তারা কাজ করছে। তো এক দেশে যদি এতগুলো সরকার থাকে, এবং কে বলছেন না, সরকারি গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহফুজ আলম, তিনি বলছেন যে অনেকগুলো কেন্দ্র, তার অর্থটাই কোনো সমন্বয় নাই, তার মানে সেখানে কোনো বোঝাপড়া নাই, কোনো সমন্বয়, যেটা কোঅর্ডিনেশন বলা হয়, কোনো কোঅর্ডিনেশন জায়গাটা নাই। তার মানে কি, তাহলে রাষ্ট্রটা ফাংশন করছে কীভাবে? ঠিক এ কারণের জন্য বাস্তবে দেশটা চলছে না। ঢাকাতে যেটুকু স্টেট দেখি সেটাও মুক্ত একটা আধা নৈরাজ্যিক পরিস্থিতি। যখন কোনো ঘটনা ঘটে কেউ আর দায়িত্বটা নিচ্ছে না, যেটা হাসিনা বলতো সে যেমন দায়িত্ব না নেওয়ার একটা ব্যাপার, এখনও দায়িত্বটা না নেবার একটা যে সংস্কৃতি অন্য নামে, সেটা কিন্তু অব্যাহত আছে। দায়িত্বটা প্রধানত সরকারকে বহন করতে হবে, হোম মিনিস্ট্রি বহন করতে হবে, যারা সংশ্লিষ্ট দায়িত্বে ছিলেন তাদেরকে বহন করতে হবে। এটার জন্য কোনো বিচার আচার দরকার নাই। এর নৈতিক দায়িত্ব নিয়ে তাদের উচিত ছিল বহু আগে দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়া, সরে যাওয়া। আরেকটা কথাটা বলি, আপনি বলছিলেন মামলা কথাটা বলছিলেন, এত সমস্ত মামলা এখন ওই যে আইভি, এখন ধরেন এই আব্দুল হামিদ সাহেবের যাওয়ার সাথে আইভির নামও মামলা হয়েছে, তার নামও মামলাগুলো, তিনি 9 মাস ধরে তিনি বাড়িতে আছেন, তিনি পালিয়ে যাননি। আমি দেখলাম অনেকেই লিখছেন তাহলে আব্দুল হামিদের যাওয়াটাকে সরকার যেটুকু লজ্জা অথবা বিব্রত হয়েছে সেটাকে ঢাকার জন্য 9 মাস পরে আইভিকে গ্রেপ্তার করা হলো কিনা, এই আলোচনাটা জনসমাজের মধ্যে অনেক বড় আকারে আছে। এবং প্রকারান্তরে আওয়ামী লীগের প্রতি পাল্টা যে দরদ, যে সহানুভূতি, মানুষের এক ধরনের তার স্পেস তৈরি করে দেওয়া, এগুলো একটা দীর্ঘমেয়াদী খেলার অংশ কিনা, এগুলো কিন্তু নাগরিক হিসেবে আমরা জানতে চাই, আমরা প্রশ্ন করতে চাই। এবং সরকারের দায়িত্বটা গ্রহণ করতে হবে, আপনাকে পরিষ্কার করে ঝেড়ে আপনাকে কথাটা বলতে, এভাবে তদন্ত কমিটি করলে এভাবে কিন্তু দায়িত্বে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নেই। সাইফুল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমি মালেক ভাই আসতে চাই, অন্যান্য প্রশ্ন আপনার কাছে আছে, তবে তার আগে এই প্রশ্নটি একটু আপনার কাছ থেকে জানতে চাই যে বিএনপির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আপনার খুব কাছের লোক, সেভাবেই আপনাকে আমরা চিনি। এখন দেশের মানুষ কিংবা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের একটি প্রশ্ন যে তারেক রহমান কবে দেশে ফিরবেন? ধন্যবাদ আপনাকে। যে আজকে তারেক রহমান উনি বলেছেন যে বাংলাদেশে উনি ফিরবেন, এটা অলরেডি ডিক্লেয়ার করেছেন, এবং ওনার উপরে যে মিথ্যা মামলাগুলি ছিল এটার বিষয়ে উনি বলছেন আইনি লড়াই করে ফিরবেন। এখন তো আমি যতটুকু জানি আর তো কোনো আইনি বাধা বোধহয় নেই, এখন নাই, এখন আইনি কোনো বাধা এখন নাই। এখন প্রথম হচ্ছে যে আমাদের মাঝখানে যেহেতু আমাদের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা, উনি চিকিৎসার জন্য, এই কারণে ওনার চিকিৎসাটা ফার্স্ট প্রায়োরিটি ছিল, দেশে আসার চেয়েও বেশি প্রায়োরিটি ওনার চিকিৎসা। উনি আলহামদুলিল্লাহ এখন উনি লন্ডন থেকে আসছেন। এটাও সত্য যে ওনাকে গত শেখ হাসিনা স্লো পয়জন দিয়েছিল, হত্যার পরিকল্পনা করেছিল, এইখানে আল্লাহ তাআলা সেভ করেছে ওনাকে। সারা পৃথিবীর মানুষের দোয়া রয়েছে, এবং ডক্টর জাহিদ শাহ বা ওনার যে ডাক্তারদেরও সেই তাদের সিনসিয়ারিটি ছিল, বিদেশি ডাক্তারও তাদেরকে প্রেস করেছে। এখন তারেক রহমান, ওনার ওয়াইফ ডক্টর জুবাইদা রহমান, ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ছিল, যে কারণে উনি আসছেন এখানে। এখন ওনার মামলাগুলি শেষ হওয়ার পরে যেহেতু ওনার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, সে লন্ডনে প্র্যাকটিস করে, সে প্র্যাকটিসিং ব্যারিস্টার এই মুহূর্তে। এখন ওনার ওয়াইফ ফিরে যাওয়ার পরে, কারণ মেয়েকে তো হয়তো একা রেখে আসবেন না, অথবা সাথে করে নিয়ে আসতে হবে। সাথে করে নিয়ে আসতে হলেও, কারণ সে যেহেতু একটা রেসপন্সিবল জায়গায় আছেন, তো সে আসতে হলে তো হুট করে সে আসতে পারবে না। এটাও হয়তো, এটা আমার চিন্তা করতে হচ্ছে। হ্যাঁ, এটা কিন্তু বাবা হিসাবে এটা তাকে ভাবতে হবে। হ্যাঁ, তবে সেম টাইমস এই দেশে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যা করেছে। হত্যার পিছনে হাসিনা আসার কিছুদিন পরেই কিন্তু জিয়াউর রহমান, এবং এটা ইন্টারন্যাশনাল পলিটিক্স কি, এটা আগে শুনতাম সিআইএ এর কথা, এখন রর কথা শুনি।
এগুলি বাংলাদেশ শেখ মুজিবকেও হত্যা করেছে, জিয়াউর রহমানকেও। পলিটিক্যাল তো সাপোর্ট তো ডেফিনেটলি আছে, কিন্তু এইটা একটা করেছে। বেগম খালেদা জিয়াকে এটা ওনার চিকিৎসার জন্য দিল না, কারণ এর আগে এই ইন্ডিয়ার। তাহলে এই যে নিরাপত্তার প্রসঙ্গে নিয়ে আপনারা ভাবছেন, তারেক রহমানের নিরাপত্তা প্রশ্ন, এই প্রশ্নের সমাধান কিভাবে হবে? ওইটাতে আমি আসতেছি। এবং বেগম খালেদা জিয়ার আপনি দেখেন যে চিকিৎসার জন্য না যাওয়ার জন্য, এবং বিএনপির বিরুদ্ধে একটা কনস্পিরেসি, যারা ন্যাশনালিস্টদের বিরুদ্ধে কনস্পিরেসি, যারা দেশের জন্য, যে আজকে আপনার ধরেন সাইফুল ভাইদের জন্য বা যারাই দেশের জন্য কাজ করবে, এদের বা আপনি ভালো কাজ করবেন, মুস্তফা ভাই ভালো কাজ করবে, এদের বিরুদ্ধে কিন্তু একটা বিশাল থ্রেট রয়েছে। কারণ যারা আপনার দেশে গণতন্ত্র দেখতে চায় না, যারা এই দেশকে সিকিম বানাইতে চায়, যারা এই দেশকে গোলাম বানাইতে চায়, যারা এই দেশে পাপেট গভর্নমেন্ট সৃষ্টি করতে চায়, যারা করিডোর নিতে চায়, যারা রামপাল নিতে চায়, নিয়ে গেছে, যারা চিটাং সমুদ্র বন্দর নিয়ে গেছে, এদেরকে আপনি কতটুকু ট্রাস্ট করবেন? এই দেশের বিরুদ্ধে বিডিআর মেসাকার করে ফেললো একটা গভর্নমেন্ট, এত পাওয়ারফুল। বাংলাদেশের সেনাবাহিনী অফকোর্স গর্ব করার মতো, তারা ইউনাইটেড নেশনসে বিভিন্নভাবে তারা সার্ভ করেছে, তারা কেন তখন নীরব ছিল? এটার বিচার এখনো কেন হচ্ছে না? বর্ডারে স্টিল টুডে এভরিডে মানুষকে গুলি করে মারতেছে, বর্ডারের ভিতরে ঢুকে যায়, তারা আবার ফেরত যায়। এটা কোন ধরনের ডিপ্লোমেসি? এটা কোন ধরনের ফরেন পলিসি? এই সব বিষয়ে এখন একমাত্র পলিটিক্যাল গভর্নমেন্ট না হলে আপনি ট্রাস্ট করতে পারবেন না। এই যে ফেক টেম্পোরারি সলিউশন, এটা হবে না। আপনি এইখানে আপনি মনে করছেন সেটা পলিটিক্যাল সলিউশনের দিকে যেতে হবে, সেটা নির্বাচনের মাধ্যমে, নির্বাচনে আসতেই হবে, আদারওয়াইজ কোনো অল্টারনেটিভ নাই। না হলে আপনার হয় আপনার এই যে আপনার সেই আরেকটা হয়তো দিল্লির যে স্বামীর বাড়ি, বাবার বাড়ি, এইটা আবার আমাদের আরেকটা বন্ধুর বাড়ি বানাইতে হবে। মালিক ভাই, তাহলে এই প্রশ্নটা একটু জানতে চাই, এই প্রশ্নটা আপনার কাছে করছি। তাহলে যে এখন যে এই পরিস্থিতিগুলো আছে, সীমান্তে বলুন, দেশের অভ্যন্তরে বলুন, যে অবস্থাগুলো আছে, সেই অবস্থা নিরসনের প্রশ্নে যে পলিটিক্যাল সলিউশনের কথা বললেন, তার সূত্র ধরে নির্বাচন, তাহলে সেই দ্রুত যে নির্বাচন প্রয়োজন, সেটি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো সরকারকে কতটা বোঝাতে পারছে? সরকার স্পষ্ট জানে, ক্লিয়ার জানেন ওনা, যে এই যে রাজনৈতিক নেতৃবৃন্দ, ওনারা শুনেন, বাপ ছাড়া আপনার এই সন্তান আপনার এই মেরুদণ্ড সোজা করতে পারবে না। পলিটিক্যাল পার্টির ব্লেস ছাড়া এই দেশে মানে একটা পাওয়ারফুল অর্গানাইজেশন ছাড়া আপনি নির্বাচনে অফকোর্স আমাদের বিডিআর, আর্মি, পুলিশ, বাট ম্যাক্সিমাম আমার দৃষ্টিতে প্রায় 80% আওয়ামী প্রশাসন এখনো রয়েছে। এখন পর্যন্ত প্রশাসনে, কারণ কোন সচিবরে আপনি কোন ডিসিরে বদলাইছেন, কোন এসপিরে বদলাইছেন, কোন এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আনা, এর মানে কি এটা? এগুলি ফাইজলামি, এইগুলি টোটালি এই জন্য সময় লাগবে। এই জন্য অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনার নির্বাচন দিতে হবে। এখন একটা যারা নির্বাচন চায় না, এরা চায়, এরা ভালো করে জানে, তাদের বক্তব্য হলো যে সংস্কারের কাজটা আগে হোক। সংস্কার অলরেডি বিএনপি বলেছে যে 31 কর্মসূচি দিয়েছে সংস্কারের জন্য, এবং এটা ধ্রুব সত্য। এখন আপনি যেটা চাইতেছেন, আপনি জানেন যে বিএনপি কালকে বা জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করবে, এবং সেইখানে আপনার জন্য সমস্যা হচ্ছে বিএনপি যাতে সরকার না গঠন করে। আমরা তো বুঝি না, এই যে এতদিনে যে হাওয়া ভবনের নামে এত অপপ্রচার করলো, হাসিনা সহ মানে সারা ওয়ার্ল্ডে তারেক রহমানের বিরুদ্ধে তারা ইনকোয়ারি করলো, একটাও তো মিনিমাম মামলা সত্যতা প্রমাণ করতে পারে। যে এই জন্য আমি এই কথাই বলতে, যে আজকে যে এই দেশের আপনার সব কিছুর পরে কনসেন্ট্রেশনটা করতে হবে আগামী ডিসেম্বরে, যাতে মেক শিওর নির্বাচন, আর তারেক রহমান অচিরেই বাংলাদেশে। মালিক ভাই, আমি আপনার কাছ থেকে শেষ লাইনটি পরে শুনছি, যে মোস্তফা একদম এক লাইনে একটু শেষ করবেন দয়া করে। বলতে চাচ্ছে যেটা, যদি নির্বাচিত সরকার থাকতো এই সময়ে,
যে চলে যাব পদত্যাগ করে এই কথা বলতো না, কারণ তারা এখন যারা আছে তারা এসেছেন চলে যাওয়ার জন্য, থাকার জন্য আসে। অসংখ্য ধন্যবাদ সাইফুল হক ভাই। নির্বাচিত সরকার হলে আরো থাকার চেষ্টা করতেন, জি। সফল হওয়ার জি চেষ্টা মোস্তফা কামাল করতেন। ভাই, অসংখ্য ধন্যবাদ সাইফুল হক ভাই। শেষ মন্তব্য। জি। আমার মন্তব্য হলো যে পরিস্থিতিটা খুবই এখনো ভোলাটাইল। জি। 9 মাস পরে এরকম একটা ভোলাটাইল অবস্থা থাকার কথা না। সরকার অপ্রয়োজনীয়ভাবে দলগুলোর সঙ্গে একটা দূরত্ব তৈরি করছে, বোঝাপড়া দরকার, সংস্কার এবং বিচার সহ এবং নির্বাচন। আমরা বলেছি সবটাকে একটা প্যাকেজের মধ্যে একটা আলাপ আলোচনা করে একটা গণতান্ত্রিক উত্তরণ ছাড়া, পলিটিক্যাল লিডারশিপ ছাড়া বাংলাদেশের আমাদের কোনো অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মালিক ভাই, আপনার শেষ লাইন কি থাকবে? আপনার শেষ লাইন কি থাকবে? আমাদের শেষ লাইনটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দল এবং ইয়াংস্টারদেরকেও আমি বলতে চাই জি। যে যারা ভাষার জন্য, দেশের জন্য তারাও আন্দোলন করেছে, তারা সহ পলিটিক্যাল পার্টিরা একমত হয়ে এই ডিসেম্বর অথবা জানুয়ারি যেটাই হোক নির্বাচন নিশ্চিত করতে হবে। এটা প্রবাসীদেরও ডিমান্ড এবং প্রবাসীদের ভোটাধিকারও দিতে হবে as soon as possible। অসংখ্য ধন্যবাদ এম এ মালিক, সাইফুল্লাহ এবং মোস্তফা কামাল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনা আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানটি এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।